প্রিয় দর্শক, এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি যে জমিটিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ধানের চাষকৃত একটি জমি। আর এই জমির যে ধানের গোছাগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন প্রতিটা গোছাতেই পর্যাপ্ত পরিমাণে কুশি বেড়েছে বা পাশকাঠি বৃদ্ধি পেয়েছে। তো এখানে যে ধানের গোছাগুলো দেখতে পাচ্ছেন, এই গোছাগুলো কিন্তু একটি বা দুইটি করে ধানের চারা এখানে রোপণ করা হয়েছিল। পরবর্তী সময়ে এই ধানের গোছাগুলো এভাবে বৃদ্ধি পেয়েছে। আজ রোপণের বয়স 30 দিন। 30 দিন বয়সে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন পর্যাপ্ত পরিমাণে ধানের যে গোছা সেটি বৃদ্ধি পেয়েছে। তো প্রিয় দর্শক, আমি আজকের ভিডিওতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানানোর চেষ্টা করব, কিভাবে আপনাদের ধানের যে গোছা সেই গোছাগুলো বৃদ্ধি করতে পারবেন, আর ধানের যে ফলন বৃদ্ধির জন্য কি কি বিষয় আপনাদেরকে চিন্তায় রাখতে হবে সেই বিষয় সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তো প্রিয় দর্শক, ধানের রোপণের পর ধানের বৃদ্ধি পর্যায় সেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিবেচ্য বিষয়। কারণ এই বৃদ্ধি পর্যায়টি আমাদের যদি সঠিক পরিচর্যা করতে কোনো কারণে ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ধানের সঠিক ফলন নিশ্চিত করতে সক্ষম হব না। ধানের যে বৃদ্ধি পর্যায় সেটি আমরা বিবেচনা করে থাকি ধান রোপণের 10 দিন থেকে 40 দিন পর্যন্ত। এই 10 থেকে 40 দিনের মধ্যে যদি আমরা আমাদের ধানের যে বৃদ্ধি পর্যায়, এই বৃদ্ধি পর্যায়টায় বিভিন্ন রকমের পরিচর্যা নিয়ে ধানটাকে বৃদ্ধি না করতে পারি, সেক্ষেত্রে আমাদের ধানের যে ফলন সেই ফলনগুলো অনেকাংশেই কমে আসতে পারে। সেক্ষেত্রে আমাদের যে করণীয় কাজটি হবে সেটি হচ্ছে ধান রোপণের 10 দিনের থেকে 20 দিনের মধ্যে আমাদের জমিতে কিছু রাসায়নিক সার প্রয়োগ করব। সেই রাসায়নিক সারগুলো যদি আমরা প্রয়োগ করতে পারি, সেক্ষেত্রে আমাদের ধানের পাশকাঠি বাড়বে, ধানের যে কুশিগুলো সেই কুশিগুলো বৃদ্ধি পাবে, ধানটার ফলনও আমরা ভালো নিশ্চিত করতে পারবো। যার জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ধান রোপণের 10 থেকে 20 দিনের মধ্যে আমরা ধানের জমিতে যে রাসায়নিক সারগুলো দিব, এই রাসায়নিক সারগুলো সঙ্গে আমরা কিছু এক্সট্রা উপাদান অ্যাড করব। যে এক্সট্রা উপাদানগুলো যদি আমরা সঠিকভাবে ভালো মানের দিতে পারি, তাহলে আমাদের ধানের যে ফলন সেগুলো অনেকাংশেই বৃদ্ধি পাওয়া সম্ভব। যদি রাসায়নিক সারের সঠিক ডোজ আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, তাহলে 33 শতকের যে জমি, চাষকৃত ধানের জমি, সেই চাষকৃত ধানের জমিতে আপনারা ইউরিয়া সার দেবেন 20 থেকে 25 কেজি। যেহেতু ইউরিয়া সার আমরা 3টা কিস্তিতে প্রয়োগ করব, সেক্ষেত্রে আমরা ইউরিয়া সারের পরিমাণটা একটু কমায় রাখার চেষ্টা করব। এর বাইরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা অনেকেই টিএসপি এবং এমওপি সার চাষের সময় দিয়ে থাকি। যদি সেক্ষেত্রে আমরা কেউ না দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা টিএসপি বা এমওপি সারও দিব। সেক্ষেত্রে যদি আপনারা এমওপি সার দেন পানিতে, অথবা 33 শতকের বিঘাতে 10 থেকে 15 কেজি হারে দিতে পারেন। আর প্রয়োজনের উপরে নির্ভর করে আমরা পরবর্তী সময় যেহেতু আরও 2-4-5 কেজি এমওপি সার দিব, সেক্ষেত্রে আমরা 10 থেকে 15 কেজির বেশি এই সময়টিতে এমওপি সার দিব না। এর বাইরে আমরা যেটা করব সেটা হচ্ছে টিএসপি সার দিব। টিএসপি সার 25 থেকে 30 কেজির মধ্যে আমরা রাখবো। তবে মুখ্য যে বিষয়টি, সেই মুখ্য বিষয়টি হচ্ছে আমাদের যে উপাদানগুলো ধানের ফলন বাড়াবে, কুশি বাড়াবে, শিকড় বৃদ্ধি করবে, গাছটাতে ক্লোরোফিল যোগাবে, সেই উপাদানগুলো অবশ্যই আমাদের এর সঙ্গে অ্যাড করতে হবে। তো সেই উপাদানগুলো কি হতে পারে? যদি আমরা সেই উপাদানগুলোর মধ্যে প্রথম এবং মুখ্য উপাদান হিসাবে বিবেচনা করে থাকি, তাহলে আমরা সালফারটাকে রাখতে পারি। আমরা যদি সালফারটা ব্যবহার করি, তাহলে আমাদের গাছগুলো সবুজ থাকবে, রোগ আক্রান্তিত হবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং গাছের যে কার্যকরী কুশি বা পাশকাঠি, এই পাশকাঠিগুলো বৃদ্ধি পাবে, পরবর্তী সময় আমাদের ধানের ফলন বাড়বে। তো সালফার যদি আমরা ব্যবহার করাই, সেক্ষেত্রে আমাদের ধানটা প্রিভেনশনাল একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে বা রোগ প্রতিরোধ ক্ষমতা গ্রহণ করতে সক্ষম হবে। তো সেক্ষেত্রে আমাদের জমিতে 33 শতকের যদি জমি হয়, তাহলে 1.5 কেজি হারে আমরা সালফারটা ব্যবহার করতে পারি। যদি 2 কেজিও করা যায়, সেক্ষেত্রে কোনো ক্ষতি নেই। তবে মিনিমাম 1 থেকে 1.5 কেজি, মিনিমাম 1.5 কেজি হারে আমরা সালফারটা ব্যবহার করাবো। আর এর বাইরে আমরা যে উপাদানগুলো এখানে অ্যাড করাতে পারি, যেহেতু আমাদের মাটিতে বিভিন্ন রকমের খাদ্য উপাদানের প্রয়োজন হয়, তারই ধারাবাহিকতায় আমরা জিঙ্ক সালফেট যেটি মনোহাইড্রেট, এটি আমরা অ্যাড করাইতে পারি। যদি আমরা জিঙ্ক সালফেট মনোহাইড্রেট অ্যাড করাই, সেক্ষেত্রে আমাদের ধানের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটি বৃদ্ধি পাবে। আর পাশাপাশি আমরা অনেক সময় দেখি যে আমাদের ধানের কিছু কিছু জায়গায় ধানটা লাল লাল হয়ে বসে যাচ্ছে, সেই লাল যে হয়ে বসে যাওয়ার প্রবণতাটা, সেই প্রবণতাটা থাকবে না। এর বাইরে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করাইতে পারি। ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করলে গাছটি সবুজ থাকবে, ক্লোরোফিল থাকবে এবং গাছটি
রোগ আক্রান্তিত হবে না। এর পাশাপাশি আমরা আরও একটি উপাদান ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে হিউমাস ও পটাশিয়াম সমৃদ্ধ কিছু জৈব উদ্দীপক পাওয়া যায়, যেগুলো মাটির খুবই প্রয়োজনীয় একটি উপাদান, সেটি ব্যবহার করতে পারি। সেটা যদি ব্যবহার করাই সেক্ষেত্রে আমরা 1 কেজি হারে ব্যবহার করব। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট মোস্ট প্রবাবলি যেটি আমাদের দিতে হবে সেটি হচ্ছে মাটির নেমাটোড দমনের জন্য। সেক্ষেত্রে আমরা যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা প্রাইমেট ব্যবহার করতে পারি, অর্থাৎ দানাদার যে কীটনাশকটি রয়েছে এটি ব্যবহার করতে পারি। সেটা যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে পরিমাণ মতো আমরা ব্যবহার করে নিতে পারি। তো এই যে খাদ্য উপাদানগুলো, এই খাদ্য উপাদানগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনাদের ধানের জমির যে পাশকাঠি এগুলো বৃদ্ধি পাবে, পরবর্তী সময়ে আপনাদের ধানের জমির ফলন প্রচুর পরিমাণে বাড়বে। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পারছেন, আর আজকের ভিডিওর ইনফরমেশনটুকু আপনারা কাজে লাগিয়ে আপনাদের ধান চাষের ফলন বৃদ্ধি করেন, এই আশা, এই আহ্বান রেখে আজকের ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ধানের পরিচর্যা নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।